আশা খাচ্ছে যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে? না, না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম না। ৩ বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি। আমি আমার কর্মসূচি তৈরি করি। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে এই করে দেবো, তাই করে দেবো। কোনোদিন পেছনে তাকান না, কোনোদিন করেনও না। তাহলে এরকম দুর্ঘটনা হতো না। উনি পলিটিক্যালি গিমিক করেন। উনি পলিটিক্যালি গিমিক করেন। দেখিয়ে দিলেন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের অনুরোধ মেনে আবার দিলীপ ঘোষকে নিয়েই আলোচনা করতে বাধ্য হলাম। দিলীপ ঘোষ, আপনারা জানেন যে 1964 সালে অধুনা পশ্চিম মেদিনীপুর, তৎকালীন অবিভক্ত মেদিনীপুর, তার গোপীবল্লভপুরে তিনি জন্মগ্রহণ করেন 1964 সালে। তারপরে যেটা জানা যাচ্ছে, 1980 সালে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। 1983-84 নাগাদ তিনি আইটিআই পাশ করেন। আইটিআই মানে আইআইটি নয়, কিন্তু আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, মাধ্যমিক পাশের ওপরে এখানে ভর্তি নেওয়া হয়। তো তারপরের বছর 1984-85 নাগাদ তিনি আরএসএসে যোগ দেন, এবং তারপরে আরএসএসে তার সবচেয়ে বড় কাজ হচ্ছে তিনি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বে ছিলেন। সেটা হচ্ছে 1999 থেকে 2007 সাল পর্যন্ত। 2014 সালে তিনি যখন মোদি ঝড় ওঠে গোটা দেশে, তখন তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। 2015 থেকে 2021 সাল পর্যন্ত তিনি রাজ্য সভাপতি পদে ছিলেন। এবং উল্লেখযোগ্যভাবে 2019 সালের লোকসভা ভোটে আপনারা জানেন যে বিজেপি 18টা সিট পায় তার সভাপতিত্বে, এবং 2024 সালে তিনি মেদিনীপুরে টিকিট পাননি। তার আগে তিনি 2016 সালে খড়গপুরে 7 বারের এমএলএ, কংগ্রেসের এমএলএ জ্ঞান সিং সোহন পাল, তাকে তিনি পরাজিত করেছিলেন। এবং 2019-এ তিনি লোকসভায় নির্বাচিত হয়েছিলেন লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে। 2024-এ তিনি টিকিট পাননি, এবং তখন থেকেই তার অভিমান, রাগ, ক্রোধ বা অধঃপতন সমস্ত কিছু শুরু হয়। এবং মাঝে কিন্তু তাকে দল দায়িত্ব দিয়েছিল ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে। 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের জাতীয় পদে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট পদে, যে পদটি ছিলেন মুকুল রায় যে পদে ছিলেন। এবং দেখুন, 2019-এর যে লোকসভা ভোট হয়েছিল তখন কিন্তু মুকুল রায় তিনি তৃণমূল ছেড়ে তিনি চলে এসেছিলেন বিজেপিতে। পরে তিনি আবার তৃণমূলে ফিরে যান। কিন্তু শুধুমাত্র যে দিলীপ ঘোষের কৃতিত্ব, সেটা কিন্তু একদমই না। তো যাই হোক, দিলীপ ঘোষ আজ একটি মন্তব্য করেছেন। আবার তিনি, অনেকে বলছেন যে আবার তিনি স্বমহিমায় ফিরে গেছেন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক গিমিক করেন, তিনি কাজের কাজ কিছু করেন না। শিক্ষা, স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে যতটা প্রত্যাশা ছিল পূরণ করতে পারেননি। তবে মনে হয় এটা বিলম্বিত বোধোদয়। এটা তিনি যা কেলেঙ্কারি করে ফেলেছেন ইতিমধ্যে, সেটা রিকভার কতটা হবে সেটা সন্দেহ আছে। তার কারণ সর্বভারতীয় বিজেপির তরফে এবং আরএসএসের তরফে একটা বার্তা দেওয়া হয়েছে, অলিখিত বার্তা, যেখানে বলা হয়েছে যে দিলীপ ঘোষকে কোনো কর্মসূচিতে ডাকার দরকার নেই। দিলীপ ঘোষকে একটা অলিখিত বয়কটের সিদ্ধান্ত হয়েছে। দিলীপ ঘোষ যেখানে যাবেন সেখানে যেন কোনো বিজেপির নেতাকর্মীরা না যান, সেরকম বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এটা গতকালের খবর। এবং আজ কিন্তু দিলীপ ঘোষের তরফে আবার দেখা যাচ্ছে যে কিছুটা বিলম্বিত বোধোদয়ের মতো তিনি আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করা শুরু করেছেন। তবে সেটা অবশ্যই সংযত, অত্যন্ত সংযত মন্তব্য। যে এই যে রাজনৈতিক গিমিক, এই শব্দটা এখন ক্লিশে হয়ে গেছে। এখন রাজনৈতিক গিমিক যে কোনো নেতার বিরুদ্ধে, যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে, যে কোনো দলের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়। ফলে দিলীপ ঘোষ কি বলবেন না বলবেন, তার চেয়ে যেটা বড় কথা, যে যেটা আমাদের বুঝতে হবে যে দিলীপ ঘোষ সবচেয়ে বড় কাজ কি করেছেন। আমার মতে দিলীপ ঘোষ 2025-এ এপ্রিল মাসে 18ই এপ্রিল তিনি বিয়ে করেছেন, সেটা হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এবং তারপর থেকে আপনারা জানেন যে 18ই এপ্রিল যখন তিনি বিয়ে করছেন, তখন এ রাজ্যের মুর্শিদাবাদে দলে দলে হিন্দুরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। গঙ্গা পেরিয়ে ধুলিয়ান থেকে তারা মালদায় চলে যাচ্ছেন, কালিয়াচকে, এবং তারপরে আবার তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। তো সেই পরিস্থিতিতে তাকে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাকে অনুরোধ করেছিল যে এখন বিয়েটা যেন তিনি না করেন, তিনি যেন মাস 3 পরে বিয়ে করেন। সেই অনুরোধে কান দেননি দিলীপবাবু।
তিনি বিয়ে করেন এবং তারপরে সেই আবহে বিয়ে শুধু করেছেন তাই না, তিনি তারপরে যেভাবে ঘুরতে শুরু করেন সস্ত্রীক, কখনো দক্ষিণেশ্বর, কখনো প্রাতঃভ্রমণ, কখনো দীঘা, কখনো দলের অনুষ্ঠানে না গিয়ে সেটার উপরে পা দিয়ে সেটাকে উপেক্ষা করে অন্য জায়গায় যাওয়া, এই সব করার ফলে দিলীপ ঘোষের যে বিশ্বাসযোগ্যতা তলানিতে পৌঁছে যায় এবং 2024-এ তিনি হেরে যাওয়ার পর থেকে তার মধ্যে একটা হতাশা তৈরি হয় এবং একের পর এক দলের নেতাদের বিরুদ্ধে, যারা জননেতা তাদের বিরুদ্ধেও তিনি কথা বলতে শুরু করেন। এবং দিলীপ ঘোষের সঙ্গে দেখুন, আমার পেশাগত কাজের নিরিখে, আমার সাংবাদিকতার তাগিদেই তার সঙ্গে মেশার সুযোগ হয়েছে। খুব বেশি মাখামাখি না হলেও অল্প একটু আধটু তার সঙ্গে চেনা জানা আমার আছে। আমার এই লোকটিকে খুব একটা খারাপ মনে হয়নি, মনে হয়েছে যে তিনি সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন এবং মন মুখ তার এক। কিন্তু 2024-এ তার লোকসভা ভোটে পরাজয়ের পর থেকে তার যে অন্যরকম একটা মূর্তি, তার যে বিভিন্ন রকমের মন্তব্য এবং সেটা ঘিরে অন্যরকম একটা বিতর্ক তৈরি হওয়া, নিজের দলকে বিপদে ফেলা, এসব নিয়ে অন্য আরেকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল। তখন তিনি আমাকে একটি গল্প বলেছিলেন। এটা হচ্ছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প। মোল্লা নাসিরুদ্দিনের একটা প্রিয় গাধা ছিল। সেই গাধা তাকে প্রত্যেক দিন বলতো যে ছাদে উঠতে চায়। মোল্লা নাসিরুদ্দিন যে বাড়িতে থাকতেন সেটা টালির চাল ছিল এবং গাধার উপর্যুপরি অনুরোধের ব্যতিব্যস্ত হয়ে বা কিছুটা গুরুত্ব না দিয়ে সেই গাধাটিকে একদিন মোল্লা নাসিরুদ্দিন ছাদে তুলে দিয়েছিলেন এবং ছাদে তোলার পরে কিছুক্ষণ পরে যখন তাকে নেমে আসতে বলা হলো তখন সে আর নামতে রাজি না। মোল্লা তাকে বারবার বলছেন যে নেমে আয়, নেমে আয়, আদরের গাধা। কিন্তু নামা তো দূরের কথা, সে তখন সেই পা দিয়ে সেই ছাদটিকে নষ্ট করতে শুরু করলো, টালি একটা একটা করে ভাঙতে শুরু করলো। তখন মোল্লা নাসিরুদ্দিন বাধ্য হয়ে ওপরে গেলেন, ছাদে গিয়ে সেই গাধাটাকে নামানোর চেষ্টা করলেন। গাধা তো নামলই না, বরং লাথি, এমন লাথি মারলো যে মোল্লা পড়ে গেল ছাদ থেকে নিচে। তার হাত ভাঙলো, পা ভাঙলো, ঘাড় ভাঙলো, উঠতে পারবেন না এমন একটা অবস্থা তৈরি হলো। তো এটা থেকে আমরা একটা শিক্ষা নিই যে যে নেতাটি আমাকে গল্পটি বলেছিলেন, এই গল্প আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু এই দিলীপ ঘোষের প্রসঙ্গেই কথাটা তিনি বলেছিলেন যে যাকে ওপরে তোলা হয়, যার যোগ্যতা ছাড়াই যদি ওপরে তোলা হয়, তাহলে কিন্তু সে ওই মোল্লা নাসিরুদ্দিনের গাধার মতো সে ছাদটাকে নষ্ট করে এবং যে তাকে তুলেছিল তাকেও লাথি মারে। অতএব দিলীপ ঘোষ সম্বন্ধে কিন্তু এটা খুব একটা অহেতুক কোনো গল্প না, এটা একদম প্রাসঙ্গিক গল্প যে সেই গাধার মতোই দিলীপবাবুকে যে পদে দেওয়া হয়েছিল, আরএসএস তাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, তাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, তাকে জাতীয় সহসভাপতি করা হয়েছিল, তাকে দীর্ঘদিন ধরে আন্দামানের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপরেও তার যা সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, সেটা পুরোপুরি মাটিতে একদম ধুলোয় মিশে গেছে। এবং এটা বলতে গেলে আমি একদম শুরুতে দিলীপবাবুর যে জীবনপঞ্জির ছোট্ট একটু অংশ আপনাদের বলছিলাম যে 1980 সালে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছিলেন। তারপরে তার সর্বোচ্চ যোগ্যতা বলতে ওই আইটিআই, এবং তিনি অবশ্য নির্বাচনী হলফনামায় লিখেছিলেন যে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন। কিন্তু সেটা যাই করুন না কেন বন্ধু, দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যা দেখেছি যে অশিক্ষিত নেতা অনেক থাকেন, অনেক সফল নেতাও থাকেন, তারা মন্ত্রীও হন, অনেক কিছু হন, কিন্তু এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই যে ধাপে ধাপে যাওয়া, প্রথমে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারপরে স্নাতক হওয়া, তারপরে স্নাতকোত্তর হওয়া, এটা একটা ব্যাপার আছে। মানে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের গেটে, আমারই একজন পোস্ট ডক্টরেট বন্ধু তিনি বলেছিলেন একবার আমাকে যে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ভিতরে যাওয়া এবং না যাওয়ার মধ্যে একটা মানুষের মধ্যে অনেক তফাৎ থাকে। এই যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, এটা কিন্তু শুধু কাগজের ডিগ্রি না। আমরা যতই বলি যে ডিগ্রির কোনো দাম নেই, কিছু নেই, কিন্তু এই যে সহনশীলতা শেখায়, শিক্ষা মানুষকে উদার হতে শেখায়, অনেক বড় মন তাকে তৈরি করতে শেখায়। ফলে এই প্রথাগত শিক্ষারও একটা দাম আছে। এই দিলীপবাবুর মতো নেতা শুধুমাত্র বিজেপিতে আছেন তাই না, তৃণমূলেও আছেন, কংগ্রেসেও আছেন, সমস্ত দলেই আছেন অশিক্ষিত, অপদার্থ এবং অর্ধ মেধা, এবং তারা অতি চালাক। তার ফলে যা হওয়ার তাই হয়। তারা নিজে তো ডোবেনি, তার পারিপার্শ্বিককেও তারা ডুবিয়ে দেন। তাদের যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের যে পরিবেশ, তারা যেখানে থাকেন, পুরোটাকেই একটা স্বল্প মেধা এবং একটা আবর্জনা স্তূপে পরিণত করেন। দিলীপবাবুরও তাই হয়েছে।
আমি বলবো না যে শুধুমাত্র মাধ্যমিক পাস করার জন্যই তার এই অল্প শিক্ষার জন্যই এই অধঃপতন, তা বলবো না, আরও অন্য কোনো কারণ থাকতে পারে। অনেকে বলছেন যে তার বিয়ে করার পর থেকেই অধঃপতন আরও বেড়ে গেছে, এটা আমি মানি না। কেউ এই পরিণত বয়সে তাকে অন্য কেউ প্রভাবিত করতে পারে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখন ভবিষ্যৎই বলবে যে দিলীপবাবুকে কতদিন বয়কট করে রাখবে বিজেপি বা আরএসএস। আবার কি তাকে, যেহেতু আগামী বছর ভোট, বিধানসভা ভোট, তাকে কি আবার বিজেপির হয়ে দেখা যাবে প্রচার করতে, নাকি তিনি, অনেকে বলছেন আগামী 21শে জুলাই আর মাত্র কয়েক মাস পরে তৃণমূলের একটা বিরাট বড় অনুষ্ঠান হয় কলকাতা শহরে, সেই অনুষ্ঠান মঞ্চে দিলীপবাবুকে দেখা যাবে। এখন সময়ই তার উত্তর দেবে। আপনারা বলুন, আপনারা কি মনে করেন দিলীপ ঘোষ কি করবেন আগামী বিধানসভা ভোটে? তিনি কি তৃণমূলের টিকিটে মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি তিনি পাড়ায় পাড়ায় আগের মতোই তাকে দেখা যাবে বিজেপির হয়ে প্রচার করতে? সবাই ভালো থাকবেন। এই ভিডিও কেমন হচ্ছে মন্তব্য করে কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছেও জানিয়ে দেবেন। ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে, সেখানে আমি দেখলাম সম্প্রতি যে 98% লোক শুধুমাত্র ভিডিওটা দেখছেন, তারা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট ও লাইক ও শেয়ার করুন। তাহলে ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়বে, কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো আলাদা ফি লাগে না, শুধুমাত্র একবার টাচ করলেই হয়। তো সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।